আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নূব। কোয়েশ্চেন সলভিং এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য যে অধ্যায়টা থেকে কোয়েশ্চেন সলভ করতেছি সেটা হচ্ছে ফিজিক্সের অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি। অ্যান্ড যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসা কোয়েশ্চেন। সো দেখো, প্রতি বছরই কম বেশি সব বোর্ডেই এই ধরনের একটা কোয়েশ্চেন থাকেই, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীল নীতি নিয়ে। তো দেখো ভাই, শক্তির সংরক্ষণশীল নীতি কি আমরা সবাই জানি। আমরা যেহেতু এবার পরীক্ষা দিচ্ছি 2026-এ, তোমরা যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিই, তোমাদের জন্য বলতেছি। তো এই জিনিসটা আমরা অলরেডি জানি যে হ্যাঁ, আমাদের সব স্টেপে শক্তির যে আমাদের যোগফল, এই যান্ত্রিক শক্তি এবং বিভব শক্তির যোগফল সেটা সমান থাকে। এই জিনিসটাই আমাদের প্রমাণ করে দেখাতে হয়। কিন্তু দেখা যায় কি, আমরা প্রমাণ করতে গিয়ে বিভিন্ন ধরনের সিরিজের মিস্টেক করে ফেলি, করে এই অঙ্কগুলো আমরা ভুল করে ফেলি, সহজ অঙ্কগুলো ভুল করে ফেলি। আমাদের কিছু অঙ্ক আছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, বিভব শক্তি গতিশক্তি 3 গুণ হবে, এই ধরনের অঙ্কগুলো। সো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইজি। এই ধরনের অঙ্কের জন্য একটা সহজ ট্রিক আমি এই ভিডিওতেই রাখতেছি, শেষে আমি দেখাই দেবো কোয়েশ্চেনটা সলভের পরে। সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো চলো শুরু করি। দেখো, আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনে বলা আছে যে এই যে একটা 10 কেজি ভরের বস্তু, এই বস্তুটা এখান থেকে মুক্তভাবে পড়তেছে, অভিকর্ষজ বলের প্রভাবে নিচে পড়তেছে। তো পড়ার মধ্যে আমরা এই রাস্তাটাকে 1 2 3 4 5 5টা পয়েন্ট আউট করছি, নিচের পয়েন্ট 6টা পয়েন্ট। অ্যান্ড এখানে বলা আছে যে এই প্রত্যেকটা ভাগ 1 2 3 4 5, এই 5টা ভাগ ইকুয়াল। ঠিক আছে, তো এই 5টা ভাগ যদি ইকুয়াল হয়, দেখো আমাদের টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা হচ্ছে 100। 5টা ভাগ ইকুয়াল, তার মানে কি 100কে আমরা 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রত্যেকটা ভাগের উচ্চতা হচ্ছে 20 মিটার। এটা আমরা বুঝে গেছি। এরপরে দেখো দেওয়া আছে, মানে এখানে কোশ্চেনে যেটা দেওয়া সেটা হচ্ছে আর ও টি, অর্থাৎ এই যে আমাদের বিন্দু আর বিন্দু, এই বিন্দুতে এবং এই বিন্দু টি বিন্দুতে, এই দুই বিন্দুতে শক্তির যে সংরক্ষণশীল নীতি মানতেছে সেইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। যেহেতু এখানে শক্তি বিকিরণ হচ্ছে না বা কিছু হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি, তো এখানে আমাদের সম্পূর্ণ শক্তি গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে কনভার্ট হবে, মানে একটা থেকে আরেকটাতে যাবে, আরেকটা থেকে একটাতে আসবে। তো এখানে কিন্তু এই গতিশক্তি বিভব শক্তি ছাড়া অন্য কোনো শক্তিতে কনভার্ট হচ্ছে না। সো আমরা এখানে বলতে পারি অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তিও নিত্য থাকতেছে, শক্তি নিত্য সবসময় থাকবেই। তো দেখো, আমাদের যদি বিভব শক্তি বের করতে হয় আর বিন্দুর জন্য, তো আমরা আর বিন্দুতে ক্যালকুলেশনটা করতে পারি এইভাবে যে আর বিন্দুতে নিচ থেকে অর্থাৎ ভূমি থেকে উচ্চতা কত। তো দেখো, প্রত্যেকটার অবস্থান মানে প্রত্যেকটা ভাগ 20 মিটার করে। সো এখান থেকে এ পর্যন্ত 20 40 60। সো আমাদের এইখানে আর বিন্দুর জন্য উচ্চতা কত? 60। সো দেখো, এখানে আমাদের আর বিন্দুতে বিভব শক্তি হবে, বিভব শক্তি ধরলাম আমার ভি আর। সো ভি আর এর মানটা দাঁড়ায় এম জি এইচ। এইচ কতটুকু আমরা বলতে পারি? আমরা বলতে পারি ধরো এইচ এর মান এইচ নিচে ছোটো করে লিখলাম আর ও। আর ও বলতে এই যে এই উচ্চতাটা। তো এই উচ্চতাটা কত হবে ভাই? এই উচ্চতাটা হবে টোটাল 20 20 20 অর্থাৎ 60। এম এর মান কত দেওয়া ছিল? এম এর মান দেওয়া ছিল 10, জি এর মান 9.8 এবং উচ্চতাটা তার মধ্যে দাঁড়ালো 60। সো আমাদের গতিশক্তি, গতিশক্তি না, আমাদের বিভব শক্তি দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করে দেখি, 10 × 9.8 × 60, 5880 জুল। এটা হচ্ছে আমাদের কি আর বিন্দুতে বিভব শক্তি, আর বিন্দুতে বিভব শক্তি। সো এরপরে আমার লাগবে কি আর বিন্দুতে কি পরিমাণ গতিশক্তি আছে সেইটা। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন বস্তুটাকে উপর থেকে পড়ন্ত ধরতেছো, আমাদের বস্তুটা উপর থেকে পড়ন্ত বস্তু বলা আছে, তার মানে কি এই যে টপ বিন্দু পি বিন্দুতে বস্তুটা স্থির ছিল, একটা স্থির বস্তু ধূপ করে পড়তেছে। তো ধূপ করে পড়তেছে স্থির বস্তু, কিভাবে পড়তেছে? গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা মহাকর্ষীয় যে ত্বরণ 9.8 যে আমাদের ত্বরণ, এই ত্বরণটা নিয়ে ধূপ করে পড়তেছে। সো এই ত্বরণের জন্য আমরা যে গতিশক্তিটা পাবো, সেই গতিশক্তির মান কি হয়? দেখো, গতিশক্তির মান ধরো আমি ধরি কাইনেটিক এনার্জি আর ইজ ইকুয়ালস টু, দেখো আমাদের গতিশক্তির জন্য নরমাল সূত্র আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আর বিন্দুতে আমি ধরলাম নিচে ভি আর স্কোয়ার। ঠিক আছে, সো দেখো হাফের জন্য তো হাফ থাকবেই, এম এর মান কত? 10 বসায় দিলাম, ভি স্কোয়ার। আমরা সূত্র পড়ছি না ভাইয়া? আমরা সূত্র পড়ছি যে ধরো এখানে লিখে দিই, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। উচ্চতা থেকে পড়তেছে গ্র্যাভিটেশনাল ত্বরণ দিয়ে, এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। দেখো, আমরা যখন মহাকর্ষীয় বিভব শক্তি চিন্তা করতেছি তখন কিন্তু আমাদের নিচের বিন্দু থেকে উচ্চতাটা লাগতেছে, আর আমরা যখন গতিশক্তি নিয়ে চিন্তা করব তখন কিন্তু উপরের বিন্দু থেকে নিচে কতটুকু পড়ছে
এই যে পি বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত নামছে, এই দূরত্বটা লাগবে না? কারণ দেখো মহাকর্ষীয় ত্বরণ দ্বারা বস্তুটা উপর থেকে নিচে নামছেই কিন্তু এতটুকু। সো আমাদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখান থেকে যে এতটুকু আসতেছে, এইটুকু হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব আর বিন্দুর জন্য। আমরা অনেক সময় করে ফেলি কি, এই যে এই এইচটা মূল ভূমি থেকে আর পর্যন্ত এই এইচটা আমরা এখানে বসায় দিই। এই কাজটা কিন্তু করা যাবে না। আমাদের দেখতে হবে বস্তুটা কোত্থেকে আসতেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু ট্রাভেল করছে, ওইটুকুর জন্য আমাদের গতিশক্তিটা বের করতে হবে। সো কখনোই এই কাজটা তোমরা ভুলেও করো না। অনেকেই করে যে উচ্চতার জন্য যে এইচ দিয়ে দিছে ওই সেম এইচই আমাদের গতিশক্তির ক্ষেত্রে দিয়ে দেয়, এই কাজটা করা যাবে না। সো দেখো এখানে আমাদের ভি এর মান তাহলে কী হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh না, ইউ কি আদিবেগ, আদিবেগের মান তাহলে আমাদের এখানে কত, 0, আদিবেগের মান 0, 0 লিখলাম প্লাস 2 তো সূত্রের 2 জি এর মান কত, হ্যাঁ 9.8 লিখলাম ইন্টু এইচ এর মানটা এখন তাহলে কত হবে, বস্তুটা পি থেকে আর এ নামছে, কত দূর নামছে দেখো, দুইটা ভাগ নামছে, পি কিউ আর, দুইটা ভাগ, একটা ভাগ 20 করে, তাহলে দুইটা ভাগ কত হবে 40, তাহলে এখানে হবে 40। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে 1/2 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 40, আমাদের আসতেছে এখানে 39320 জুল। তাহলে মোট শক্তি কি দাঁড়াবে দেখো, মোট শক্তি ইজ ইকুয়ালস টু 3 এটা হ্যান্স প্লাস 5880, 9800। আমাদের মোট শক্তি দাঁড়াচ্ছে কত, 9800 জুল। এই যে আমি গতিশক্তি এবং বিভব শক্তি দ্বারা যোগ করে দিছি। সেমভাবে এখন আমরা কি করতে পারি, সেমভাবে এখন আমরা টি বিন্দুর জন্য বের করতে পারি, আর এর জন্য তো বের করলাম। সো টি বিন্দুতে, সো দেখো টি বিন্দুতে বিভব শক্তি কত হয়, টি বিন্দুতে বিভব শক্তি ফিট ইজ ইকুয়ালস টু হবে এম জি, সেম থাকবে এইচ এর মানটা এখন আমরা লিখতে পারি টি বিন্দুতে, তো তাহলে টিও, তার মানে জাস্ট এইভাবে লিখলাম টিও। তো কত হয়, এম এর মান 10, জি এর মান 9.8, আর এইচ টিও অর্থাৎ যে এই যে এইটুক হাইট, অর্থাৎ কি একটা ভাগের জন্য উচ্চতা কত 20। সো সেখান থেকে আমাদের শক্তির পরিমাণ দাঁড়াবে 10 ইন্টু 9.8 ইন্টু 20, 1960, 1960 জুল। এটা কি টি বিন্দুতে বিভব শক্তি। সো টি বিন্দুতে গতিশক্তি কি হবে, টি বিন্দুতে গতিশক্তি হবে, আমরা ধরলাম কেটি ইজ ইকুয়ালস টু, সেমভাবে আসবে 1/2 এম ভি টি বিন্দুতে বেগ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি 1/2 এম এর মানটা বসাই দিই, এম এর মান হচ্ছে 10, টির জন্য আমরা লিখতে পারি কি 0, ওই যে আদিবেগ 0, 0, 2 এর জায়গায় 2 ইন্টু 9.8 ইন্টু আমাদের টোটাল এখন কতটুকু দ্রুত ট্রাভেল করছে সেটা। তো দেখো আমাদের উচ্চতা কি এতটুকু, অর্থাৎ নিচ থেকে টি পর্যন্ত 1/20 ট্রাভেল করছে কিন্তু পি থেকে টি পর্যন্ত, অর্থাৎ দেখো 4টা ভাগ ট্রাভেল করছে, নামছে উপরের থেকে একদম নিচ বিন্দুতে 4টা ভাগ ট্রাভেল করছে। সো একটা ভাগের জন্য আমরা কত দেখছিলাম 20, 4টা ভাগের জন্য তাহলে কত হচ্ছে 80। সো আমি যদি এখানে 80 বসাই দিই আমাদের এখানে মানটা চলে আসবে, মানটা আসে ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 7840 জুল। সো দেখো এখানে মোট শক্তি কত আসতেছে, মোট শক্তি এই দুটো যদি আমরা যোগ করে দিই, এইটা এবং এইটা যোগ করে দিলে আসতেছে 1960, 9800 জুল। হ্যাঁ, যেটা এক্সপেক্টেড ছিল, আমাদের আর বিন্দুতে যে পরিমাণ শক্তি ছিল টি বিন্দুতেও ঠিক সেম পরিমাণ শক্তি আসছে। হ্যাঁ, এটাই আসার কথা, এটাই এক্সপেক্টেড ছিল, এটাই আসছে। সো দেখো এইভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করার সময় একটু জাস্ট যদি খেয়াল করি ভালো মতো যে আমরা কোন থেকে কোন পর্যন্ত পড়তেছে, কোন থেকে কোন পর্যন্ত উঠছে, এই ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে যদি নোটিস করি তাহলে কিন্তু এই অঙ্কে কোনো ভুল হয় না, এই অঙ্কে একদম ফুল মার্ক পাওয়া যায় খুব ইজিলি। জাস্ট দেখছো দুইটা বিন্দুতে আমরা শক্তি দিয়ে দিছি, লাস্টে লিখে দিবা হ্যাঁ আরও টি বিন্দুতে শক্তি মোট শক্তির সমান, সো শক্তি সংরক্ষণশীল নীতি এখানে মানছে বা খাটছে, শেষ, দ্যাটস ইট। তো দেখো আমাদের আরেকটা টাইপের ম্যাথ আসে, যে ম্যাথটা আমি এখানে তুলি নাই, সেটা হচ্ছে যে কোনো একটা অবস্থান দিয়ে দেয়, দিয়ে বলে
সেইখানে গতিশক্তি কত, মানে গতিশক্তি কত বলতে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, বিভব শক্তি গতিশক্তির এত গুণ, এই একটা জিনিস নিয়ে আসে। সো এইটা নিয়ে অনেক ধরনের সূত্র অনেকে বের করে, যে এন দিয়ে এত ধরবো, নিচে n-1, এই সেই ব্লু ব্লা অনেক কিছু, ঠিক আছে। আমরাও চাইলে সূত্র যদি তোমাদের জন্য সুবিধার হয় মুখস্থ করবা। আমি সূত্রটা এখন আপাতত দেখাচ্ছি, মানে শর্টকাট সূত্র যেটা NH/n-1 বা এইভাবে যে যা দিয়ে লেখা হয়, তো এইটাতে আমি যাচ্ছি না, আমি তোমাদের এইটা একদম ভিজুয়াল একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটুকু তোমরা যদি বুঝো তাহলে এই যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, এই অঙ্ক থেকে তোমাদের আর কখনো কোনো ঝামেলাই হবে না, একদম ইজিলি তোমরা পারবা। সো দেখো আমি যদি এখানে একটা ফিগার ড্র করি, এই ফিগারটাই ধরো আরেকবার ড্র করি একটু ডিফারেন্টভাবে। ধরো এই যে একটা বস্তু এই একটা সার্টেন উচ্চতায় আছে, এই তো সার্টেন উচ্চতাটা আমরা ধরে নিলাম এইচ। দেখো আমরা কি জানি যে এইখানে বস্তুটা মুক্তভাবে একটা সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তেছে, তাই না? পড়তেছে। এই অবস্থানে যে বিভব শক্তি জমা হবে সেটার মান হবে কি mgh, বিভব শক্তির মান হবে mgh। ভালো কথা। আমি যদি একদম মিডল পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করি, এই যে একদম মিডল পয়েন্টটা, একদম মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টে এইচ এর মান কি অর্ধেক হয়ে যাচ্ছে না? h/2, h/2 হচ্ছে। সো h/2 যদি হয়, এখানে দেখো আমাদের mgh বা বিভব শক্তিও কি এরকম হচ্ছে না যে হাফ mgh, এইচ যেহেতু অর্ধেক হয়েছে আমাদের বিভব শক্তিও কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো এই অবস্থানে দেখো আমাদের তো মোট শক্তি সংরক্ষিত থাকবে, তাহলে mgh অর্থাৎ বিভব শক্তি সর্বোচ্চ অবস্থানে ছিল সর্বোচ্চ এবং গতিশক্তি ছিল 0, মাঝের অবস্থানে এসে আমাদের বিভব শক্তি হয়ে গেছে অর্ধেক। তাহলে বলো তো বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হতো আমাদের গতিশক্তি। সো এইখানে আমরা যদি এইটাকে v বলি আর আমাদের গতিশক্তিকে কে বলি, তাহলে দেখো ভি আর কে কিন্তু ইকুয়াল এবং দুইটাই অর্ধেক অর্ধেক, মোট শক্তির অর্ধেক অর্ধেক, তাই হচ্ছে। তো এই জিনিসটাকেই আমরা আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, যে মানে আরও বিভিন্ন কেসের জন্য এইভাবে, যে ধরো তোমাকে আমি বললাম যে বস্তুটা এইখানে অবস্থিত, যা আমাদের টোটাল উচ্চতার 4/1 উচ্চতায় এখানে অবস্থিত। এইখানে যদি অবস্থিত হয় তাহলে দেখো আমাদের বিভব শক্তি যে এই অবস্থায় থাকবে সেটার মান কি হবে mgh/4। এটা হচ্ছে আমাদের কি বিভব শক্তি, এটা আমাদের বিভব শক্তি। বাকিটুকু কি হবে দেখো তো, আমাদের মোট শক্তি কি mgh/4, 1/4 হচ্ছে কি বিভব শক্তি, তাহলে বাকি বাকি মানে 3 অংশটা কি হবে? বাকি 3 অংশটা হবে গতিশক্তি। তার মানে এই অবস্থানে গতিশক্তি দাঁড়াচ্ছে কি এমন না যে 3/4 mgh, এটা হচ্ছে কি গতিশক্তি, এটা গতিশক্তি। অর্থাৎ দেখো আমরা কিন্তু খুব ইজিলি বলে ফেলতে পারতেছি যে মোট উচ্চতার চেয়ে 4/1 উচ্চতায়, অর্থাৎ ধরো 4/1 উচ্চতায় আমরা যদি থাকি, আমাদের সেখানে গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হয়। আবার এরকম প্রশ্ন আসে যে ধরো তোমার বিভব শক্তি গতিশক্তির 4 গুণ যদি আসতো, বিভব শক্তি গতিশক্তির 4 গুণ, তখন চিন্তা করে দেখো আমাদের বিভব শক্তি হইতে হবে 4 গুণ, গতিশক্তি হইতে হবে 4, ওই যে যেটা ছিল ওইটা 4/1। তাহলে আমরা যদি ভাগগুলা গণনা করি জিনিসটা কি এমন দাঁড়ায় না? দেখো আমাদের তো টোটাল বললাম কি 4/1 কি গতিশক্তি বিভব শক্তির 4/1। তার মানে দেখো আমাদের বিভব শক্তি দখল করবে 4 ভাগ, গতিশক্তি দখল করবে 1 ভাগ, তাহলে আমরা টোটালটাকে 5টা ভাগে ভাগ করতে পারি। ধরো এটি আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই 1 2 3 4, এই ধরো 5 ভাগে আমরা ভাগ করলাম। 5 ভাগে ভাগ করে এখানে আমাদের কি গতিশক্তি 4 গুণ কার, সরি বিভব শক্তি 4 গুণ কার গতিশক্তি। তো দেখো এই 4 ভাগ কি হবে বিভব শক্তি, এখানে হবে বিভব শক্তি, আর এই 1 ভাগ হবে গতিশক্তি। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল যে গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 4 গুণ কোন অবস্থায়। আমরা কিন্তু একদম টোটালটাকে বুঝতে পারতেছি যে এই টোটালটা যদি আমাদের h হয় তাহলে এটা কত হবে? এটা হবে 4h/5। তার মানে এই ভ্যালুটা দিয়ে যদি আমরা h এর মানটা বসায় দেই আমাদের অবস্থান পেয়ে যাব, যে অবস্থানে বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। সো এইভাবে যদি জিনিসগুলো চিন্তা করো, জিনিসগুলো কিন্তু খুব ইজি হয়ে যায়। যে ধরো তোমার এটার জন্য তো আমি বললাম জিনিসটা যদি একটু উল্টাভাবে চিন্তা করতাম যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, তাহলে দেখো গতিশক্তি এই 4 ভাগ নিত, বিভব শক্তি এই 1টা ভাগ নিত, তাহলে জিনিসটা জাস্ট উল্টায় যেত। তখন হয়তো কি, তখন হয়তো 1h/5, অর্থাৎ জাস্ট h/5 বললেই চলে।
এই উচ্চতাটায় আমাদের গতিশক্তি বিভব শক্তি 4 গুণ হবে। তো এই জিনিসগুলো যদি একটু চিন্তা করে করতে পারো তাহলে আমরা ম্যাথটা শুরু করার আগেই বুঝে যেতে পারবো যে কোন অবস্থানে অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা হবে। তাহলে এটা করলে ম্যাথটা আর কি আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তোমরা নর্মালি বিভব শক্তি দিয়ে চিন্তা করবা যে বিভব শক্তি যদি আমরা ভাগ হিসাবে চিন্তা করি বা বিভব শক্তি যদি একক হিসাবে চিন্তা করি তাহলে এটা কতর সাথে মিলাইলে গতিশক্তির সাথে হয়, কারণ আলটিমেটলি বিভব শক্তি আর গতিশক্তি কমপ্লিট করেই মানে যোগ করেই তো আমাদের কমপ্লিট যেই সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি সেটাই আসবে, তাই না? সো এইভাবেই কিন্তু আমাদের ডিভিশনগুলো হয়। আমরা যদি এগুলো একটু চিন্তা করে নিতে পারি তাহলে দেখবা যে পরীক্ষায় ম্যাথটা ক্যালকুলেশন করার আগেই তুমি জেনে যাচ্ছ যে এখানে উত্তরটা কত হবে। সো দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।